আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের এই ধারাবাহিক সিরিজগুলোতে আমরা বাংলাদেশের শেয়ার বাজার রিলেটেড যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলা পরিচিতি, সেগুলোর আয় ব্যয়, এই রিলেটেড অসংখ্য ভিডিও কিন্তু আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে এই সমস্ত তথ্য আমরা যে আর্থিক রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্টগুলা থেকে নিচ্ছি, এই অ্যানুয়াল রিপোর্টগুলা আসলেই কি বিশ্বাসযোগ্য কিনা। শেয়ার বাজার বাংলাদেশে নতুন হইতে পারে, বেশি দিন কিন্তু না, মানুষ অতটা বিনিয়োগও করে না, কিন্তু আমরা যদি দেখি বিশ্বের শেয়ার বাজার অনেক পুরাতন। আজকে 200-300 বছর আগে থেকে শেয়ার বাজার কিন্তু চলতেছে। এই 200-300 বছরে বড় বড় জ্ঞানী বিখ্যাত ব্যক্তিরা ইনভেস্ট করেছে, সেখানে প্রতারণা ফ্রড গুলা কিভাবে হয় তারা তাদের সেই সমস্ত জিনিসগুলা বইয়ে কিন্তু লিখে গিয়েছে। তাহলে আজকের আলোচনার বিষয় থাকবে এই আর্থিক রিপোর্টগুলা, এগুলো আমরা কোন প্রিন্সিপালের মাধ্যমে যাচাই করতে পারবো যে এটা সঠিক কিনা, বা কিভাবে আসলে এই সমস্ত ফ্রড করা হয়। বাংলাদেশেও অসংখ্য কোম্পানি আছে, আপনি দেখবেন এরা যেই পরিমাণ ইনকাম দেখায়, টোটাল কোম্পানিটা বিক্রি করে যদি ব্যাংক এফডি করা যায় তারপরও 8% পাওয়া যাবে, সঞ্চয়পত্র ক্রয় করলে 12% পাওয়া যাবে, কিন্তু এই কোম্পানিটা 2%ও ইনকাম করতে পারে না। তো আপনার কি মনে হয় কোম্পানি আসলে ইনকাম করে না? এই সমস্ত কিছু হচ্ছে ম্যানিপুলেশন। যেহেতু আমরা দীর্ঘমেয়াদী শেয়ার বাজারে থাকতে চাই, আমরা অবশ্যই অবশ্যই যে কাজটা করার চেষ্টা করব, ভালো কোম্পানিতে বিনিয়োগ করব, পাশাপাশি ধীরে ধীরে নিজের এডুকেশন লেভেলটা বাড়ানোর চেষ্টা করব, যে কিভাবে একটা কোম্পানির আর্থিক ফ্রডগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবেন তত দ্রুত সেখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। তো চলুন আজকে আমরা কিছু বিখ্যাত বইয়ের, একটা বিখ্যাত বই থেকে কিছু প্রিন্সিপাল আলোচনা করার চেষ্টা করি। আপনার যদি চান আপনি চাইলে বইটা ক্রয় করে নিজেও ইংরেজিতে পড়তে পারেন, বাংলা ভাষায় আসলে ওই রকম বিখ্যাত কোনো বই নেই। তো এইরকম একটা বিখ্যাত বই হচ্ছে ফাইন্যান্সিয়াল, জাস্ট ইংরেজিতে বইটা, বাংলাতে তো নাই। ফাইন্যান্সিয়াল জাস্ট যদি আমরা বলি, বইটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল সিনেনিগান্স। নামটাও কিন্তু অন্যরকম, সিনেনিগান্স। তো এটার মধ্যেই দেখেন যে আসলে কিভাবে কোম্পানির প্রতারণা, নানা প্রকার ম্যানিপুলেশন আর্থিক রিপোর্টগুলা থেকে আমরা পাবো, এর প্রিন্সিপাল এই বইটাতে কিন্তু আলোচনা করা আছে। তো চলুন দেখা যাক, আমরা প্রথমে আগে বুঝার চেষ্টা করি এই যে আসলে ফাইন্যান্সিয়াল সিনেনিগান্স জিনিসটা কি। তো প্রথমেই যেটা বলতেছে যে এই বইটার সারমর্ম হচ্ছে যে কোম্পানি ইচ্ছাকৃত হিসাবের কারসাজি করে যদি লাভ বেশি দেখায় বা প্রকৃত অবস্থা গোপন করে সাধারণ জটিল হিসাব পদ্ধতি ব্যবহার করা হয়। মানে এমন ভাবে আপনার ম্যানিপুলেশনটা করা হবে, আপনি খালি চোখে দেখে এটা কিন্তু বুঝবেন না, আপনার কাছে মনে হবে যে না সবকিছু ঠিক আছে, কিন্তু এর ভিতরে সে মুনাফা বেশি দেখাচ্ছে, এর ভিতরে সে হয়তো প্রকৃত অবস্থাটা দেখাচ্ছে না। তো এটাকেই বলতেছে যে ফাইন্যান্সিয়াল সিনেনিগান্স, যে বইটার মধ্যে খুব ভালো করে প্রিন্সিপালগুলা দেওয়া আছে। এক নাম্বার যেই কাজটা হইতে পারে সেটা হচ্ছে আয় বাড়িয়ে দেখানো, রেভিনিউ, সেলস, টার্নওভার। ধরেন যে একটা কোম্পানি বছরে হয়তো 100 কোটি টাকা টার্নওভার করে, সে ম্যানিপুলেশন করে দেখাচ্ছে আমি 200 কোটি টাকা টার্নওভার করি, তাইলে কোম্পানি প্রকৃত যেই হিসাব সেটা চাইতে বেশি দেখায়। এটা দেখার জন্য তারা যে টেকনিকগুলো ব্যবহার করে, এই বইয়ের মধ্যে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আসলে প্রতিটা অডিট রিপোর্টে দেখবেন যে আপনি লেখা থাকে যে এই কোম্পানিটা কখন তার একটা পণ্য বিক্রি হয়েছে, রেভিনিউটা ক্যালকুলেশন করে, যখন তার ফ্যাক্টরি থেকে বের হইলো তখন, না যখন যে কাস্টমার কাছে রিসিভ করলো তখন, না টাকাটা আসলো তখন। বাংলাদেশে ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল অনুযায়ী আমরা, ধরেন যে আপনি একটা পণ্য দিলেন, দেওয়ার পরে টাকা পয়সা আসলো, এই প্রিন্সিপাল ব্যবহার করা হয় না। অ্যাকাউন্টিং এ অ্যাক্রুয়াল প্রিন্সিপাল ব্যবহার করা হয়, মানে যেই দিন আপনি বিক্রিটা ধরে নেবেন, আপনার ফ্যাক্টরি থেকে বের হয়ে গেল, সেই দিনে আপনার এটা বিক্রি হিসাবে গণ্য হবে। তবে কিছু কোম্পানি তারা বলে যে না, যেই দিন আমার ফ্যাক্টরি থেকে বের হইলো সেই দিন আমি বিক্রয় ধরবো না, যেই দিন যার কাছে পণ্যটা যাওয়ার কথা বা যেইটা আমি এক্সপোর্ট করতেছি। বাংলাদেশে ধরেন যে স্কয়ার কোম্পানি আমেরিকাতে ওষুধ এক্সপোর্ট করবে, এখন হয়তো গত মাসের 1 তারিখে ওষুধটা স্কয়ার কোম্পানি থেকে বের হইছে, 15 দিন পরে এটা যায় হয়তো আমেরিকায় পৌঁছাইছে, এখন পৌঁছানোর পর সেখানে রিসিভ করা হয়েছে, তারা টাকা দিবে আরো 1 মাস পরে। তাইলে এই যেই দিন এখান থেকে বের হইলো ওই দিনই কি রেভিনিউটা ধরবো,
না যেই দিন এইখানে গেল ওই দিন ধরবো। তো এটা প্রতিটা অডিট রিপোর্টে লেখা থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেই দিন কোম্পানির স্টোর থেকে সেইটা কি করা হইলো, পার্সেল করে দেওয়া হইলো, সেদিন থেকেই ধরা হয় যে এটা আমার বিক্রি হয়ে গেছে, রেভিনিউ চলে আসছে। তাইলে পণ্য এখনো ডেলিভারি না হলেও রেভিনিউ হিসাব করে দেখানো। তাহলে এক নাম্বার কি করতে পারে, পণ্যটা সে ডেলিভারি দেয় নাই কিন্তু সে বিক্রি দেখাইছে। ভুয়া গ্রাহক অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা রিপোর্ট দেখানো। তো এইটা আরো একটা যেমন হয়, দেখবেন যে উম, উম, যারা এই গ্রামগঞ্জে দোকান করেন দেখবেন যে যারা সেলসম্যান আছে এরা মাস শেষ হওয়ার আগে এসে বলবে যে ভাই টাকা পরে দিয়েন, আপনি জিনিসটা নেন। তো এরকম কোম্পানিগুলো প্রতি 3 মাসের যেহেতু রিপোর্ট তৈরি করতে হয়, বাংলাদেশে যেটা করতো বেশিরভাগ কোম্পানি এখনো করে, প্রথম যে 3 মাসে তারা সেই পরিমাণ বিক্রয় দেখায়, লাভও কিন্তু দেখায়। প্রকৃত অর্থে তারা সেগুলা ধরেন যে আপনি একটা ট্রেড লাইসেন্স করে আপনি নিজেই কি করছেন, একটা অ্যাকাউন্ট খুলে রাখছেন, সেই দোকানের নামে পণ্য আপনার স্টোরেই আছে, দোকানের নামে আপনি শুধু রিসিপ্ট তৈরি করলেন যে ধরলাম যে এখানে 10 কোটি টাকা জিনিস পাঠাইলেন, জিনিসটা আপনার স্টোরেই আছে। তো রিপোর্ট বানাইলেন, পরে আবার এটা ক্যালকুলেশন করার জন্য এখান থেকে রিটার্ন দেখাইলেন যে ওই পণ্যটা রিটার্ন আসছে। তো এইভাবে ওই রিটার্নটা আপনি আরো 3 মাস পরে দেখান। তার মানে এক নাম্বার যে জিনিসটা, এক নাম্বার ম্যানিপুলেশন যেটা করে, একটা পণ্য বা সেবা সে না দিয়েও ভুয়া মিথ্যা বা ডিলে রিপোর্টগুলাকে এইবারে দেখায়। এইভাবে এক প্রকারের ম্যানিপুলেশন হয়। 2 নম্বর হচ্ছে যে খরচ নিয়ে কারসাজি, ম্যানিপুলেশন অন এক্সপেন্স। খরচ কাকে বলে? অ্যাকাউন্টিং এর জটিল জিনিস আছে। নর্মালি একটা জিনিস মনে রাখবেন, যেহেতু 365 দিনে হিসাব করা হয়, তো এই 300 যেই কোনো একটা জিনিস কোম্পানি যদি একটা ক্রয় করে, যেমন কোম্পানি প্রতি মাসে কারেন্টের বিল দেয়, দোকান ভাড়া দেয়, কর্মচারীর বেতন দেয়, অথবা যাই কিছু কোন কিনুক, এটা যদি 1 বছরের মধ্যে এটা যদি কি হয় কনজামশনে চলে যায়, ব্যবহৃত হয়ে যায়, তাহলে এটা খরচ হিসাবে বিবেচিত হবে, এটা অ্যাসেট কিন্তু না। যেমন ধরেন যে আপনি ধরলাম যে ডিসেম্বর মাসে আপনি পরের বছরের জানুয়ারির জন্য অ্যাডভান্স স্যালারি নিলেন, তাহলে ডিসেম্বরের স্যালারিটা হবে আপনার এক্সপেন্স, আর জানুয়ারির স্যালারিটা হবে অ্যাসেট। তো এইরকম ভাবে কোম্পানি যেটা করে সেটা হচ্ছে যে খরচটা কম দেখানোর জন্য সে কি করে, যেটা খরচ দেখানো দরকার তার অ্যাকাউন্টিং প্রিন্সিপালে সেটাকে সে দেখাবে অ্যাসেট। অ্যাসেট এই জন্যই কোম্পানিটা কি করে এইভাবে ম্যানিপুলেশন করতে কিন্তু পারে। এটা ছাড়া আমরা যদি আরো বলি যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কোম্পানি ধরেন যে আপনার কি করে, প্রতি বছরই বাংলাদেশে যেমন অলিম্পিক কোম্পানিটা আছে, এরা এত পরিমাণ ব্যবসাটাকে কন্টিনিউ রাখতে, গ্রো করার জন্য এত পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, মানে সে যদি 100 কোটি টাকা ইনকাম করে, দেখা যায় যে সে 70 কোটি টাকায় আবার বিনিয়োগ করতেছে সেখানে, ওই ব্যবসাটাকে কন্টিনিউ রাখতে মেশিন কিনতেছে, সবকিছু করতেছে, লাভ কিন্তু হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে প্রকৃত অর্থে শেয়ার হোল্ডাররা টাকাটা ওই পরিমাণ পাচ্ছে না যেই পরিমাণ সে ওইটার পিছনে ব্যয় করতেছে। তো কোম্পানিটা লাভবান, প্রফিটেবল কোম্পানি, কিন্তু খরচ নিয়ে তার কারসাজি আছে। তাহলে এই প্রকারেরও এক প্রকার কারসাজ হইতে পারে। এখন আসি ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের যে ব্যাড লোনগুলো আছে, যেমন আমরা কয়েকটা ব্যাংকের ক্ষেত্রে দেখিয়েছি যে তারা কিভাবে তাদের এনপিএলটা কম রেখেছে, অর্থাৎ ধরেন যে যেগুলো তারা এনপিএল হয়ে গেছে, টাকাটা ফেরত আসবে না, এইটা তারা কি করেছে, তাদের হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছে। নর্মালি বাদ দেওয়ার কিছু সিস্টেম আছে, তো বাদ দেওয়ার কারণে তাদের এনপিএলটা কমে গেছে। তো আমরা বলতেছি যে ভালো ব্যাংক, সে ডিভিডেন্ড দিছে, পরে আবার দেখাইছে। তো এইরকম কি করে পাওনাটাকে সে কি করে সেটা সে সেখান থেকে মুছে দেয়। এরপরে যদি দেখি সেটা হচ্ছে যে আরেকটা কাজ করতে পারে, ভালো বছরে খরচ বেশি দিয়ে গিয়ে ভবিষ্যতে লাভ নিয়ন্ত্রণ করা। একটা কোম্পানি আগামী বছর হয়তো সে অতটা লাভ করতে পারবে না, তো এই বছর ধরলাম যে প্রতি শেয়ার 10 টাকা লাভ করছে, তো তার টার্গেট হলো আগামী বছর আমি 5 টাকার বেশি পারবো না, যে কোনো কারণবশত। তো সে চায় না তার মার্কেট ক্যাপিটালটা খারাপ হোক, সুনাম যাক। তখন সে কি করবে, এই বছর দেখাবে যে আমি 60 টাকা ইনকাম করছি, 3 টাকা কিন্তু তার কাছে আসছে। তো আগামী বছর যদি সে 5 টাকাও ইনকাম করতে পারে, তাইলে এই 3 আর 5 কত হইলো, 8 হইলো। তাইলে ধারাবাহিকভাবে যে আমরা যে বলি যে ইপিএসটা দেখবেন ধারাবাহিকভাবে বাড়ছে কিনা সেটাও সে কন্ট্রোল করে। তার মানে এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে অনেক কোম্পানি কি করে, কারসাজি করে। বইটার প্রিন্সিপাল সেটাই বলতেছে। এখন আসি সম্পদের ভ্যালুয়েশন, অ্যাসেট মূল্য বাড়িয়ে দেখানো। নর্মালি ধরেন যে একটা কোম্পানি ফ্যাক্টরি বসানোর সময় হয়তো 10 কোটি টাকা দিয়ে একটা সম্পত্তি ক্রয় করছে,
আজকে 20 বছর পরে এই 10 কোটি টাকার জমিটার দাম তো আর 10 কোটি টাকা নাই, সেটা নিম্ন 100 কোটি টাকা হয়ে গেছে। তাইলে এই 100 কোটি টাকা কোম্পানির অ্যাসেটের মধ্যে চলে আসবে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, এই কোম্পানিগুলা নর্মালি প্রতি বছর তার প্রপার্টিটা ভ্যালুয়েশন কিন্তু করে না। নর্মালি কোম্পানিগুলা প্রতি বছর তার প্রপার্টি ভ্যালুয়েশন করে না, কিন্তু যেই সমস্ত কোম্পানি 2 নম্বর করার ইচ্ছা থাকে তারা কয়দিন পর পরে কি করে, তার অ্যাসেট ভ্যালুয়েশন করে দেখায় যে আমারটা এত টাকা দাম হয়ে গেছে। তার মানে সম্পদের মূল্য বেশি দেখিয়ে কোম্পানিকে শক্তিশালী বানায়। এরপরে ইনভেন্টরি, তার কাছে যেই সমস্ত র মেটেরিয়াল আছে অথবা স্টোরে জিনিস আছে এগুলো বেশি দেখেন। নর্মালি অডিটররা অত বড় জিনিসগুলা প্রতিটা গোডাউন ঘুরে কিন্তু দেখেন না। তো সেখানে সে হয়তো তার কাছে আসে 1 কোটি টাকার জিনিস, সে দেখাচ্ছে আমার কাছে 10 কোটি টাকার ইনভেন্টরি পড়ে আছে, অথবা তার মূল্য 10 টাকা করে, সে দেখাচ্ছে আমার কাছে 20 টাকা করে, এতশো কোটি টাকা আমার কাছে আছে। এটার সাথে অকার্যকর বা ভুয়া সম্পদকে বর্তমান সম্পদ হিসাবে দেখানো। যেমন ধরেন যে একটা কোম্পানির বিল্ডিং ছিল, বিল্ডিংটা হয়তো 10 কোটি টাকা, সেইটা পুরাতন হয়ে গেছে, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, শুধু জমির দাম আছে, কিন্তু এখনো সে 10 কোটি টাকা সেটাকে তার প্রফিটে যেই ব্যালেন্স শিটে সে দেখাচ্ছে। তো এইভাবেও বাংলাদেশে অসংখ্য কোম্পানি করে। বইটার প্রিন্সিপাল কিন্তু এই কথাটাই বলতেছে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে, যেই ব্যালেন্স শিটের কথা বললাম, এই ব্যালেন্স শিটে কোম্পানি কখনো দায় লুকাতে গিয়ে কিছু লেনদেন ব্যালেন্স শিটে দেখায় না। যেমন আমরা ওই যে লাবালো আইসক্রিমের কথা, সে 10,000 কোটি টাকার মতো একটা ব্যাংক থেকে লোন নিয়েছে, সে ব্যালেন্স শিটে দেখায় নাই গত 5 বছর যাবত। কিন্তু তার কোম্পানিটা এই ক্যাটাগরিতে আসতে, আর ওইটাও কিন্তু ভালো, সবকিছুই ভালো, আপনি ধরবেন কিভাবে? অডিটর যারা ছিল তাদেরকে ম্যানেজ করা হয়েছে। এরপরে দেখবেন যে সম্ভবত আমাদের কোন একটা লাস্ট একটা ব্যাংকিং এর ক্ষেত্রে অডিট, তারপরে দিয়ে তারা স্পেশাল অডিট দিয়ে সেখানে খরচ দেখাইছে প্রায় 10 লাখ টাকা। তো এরকম স্পেশাল পারপাস এন্ট্রি দেখাইতে পারে, এগুলা ইন্টারন্যাশনালি অনুমোদিত। আপনার একটা কোম্পানিতে বছরে স্পেশাল কিছু খরচ হইতেই পারে। এখন এই স্পেশাল পারপাস এন্ট্রিটা কতটুকু হবে, এটা যদি দেখা যায় যে নর্মালি আপনার মাসের খরচ 10,000, এখন স্পেশাল পারপাস যদি 1 লাখ টাকা হয়, এটা সন্দেহজনক। এভাবেও কিন্তু করে। এটা ছাড়া কন্টিনজেন্ট লাইবিলিটি প্রকাশ না করা। যেমন ধরেন যে আপনি কাউকে ডেলিভারি দিয়েছেন, বলতেছেন যে 1 মাসের মধ্যে যদি এইটা কি হয়, খারাপ হয়, তাহলে আমি আপনাকে একটা নতুন দিব। একটা কন্টিনজেন্ট লাইবিলিটি আপনার আছে, আপনি এটা প্রকাশ করেন নাই, পরে খারাপ হয়েছে আপনাকে দিতে বাধ্য, আপনার একটা ঝুঁকি কিন্তু আছে, আপনি এটা ডিসক্লোজ করেন নাই। আর যেটা আমরা বললাম যে চ্যানেল স্টাফিং, ডিস্ট্রিবিউটরের কাছে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য পাঠিয়ে সাময়িকভাবে বিক্রিটা বাড়ানো। বিভিন্ন কোম্পানিগুলোর বিভিন্ন ডিস্ট্রিবিউটর থাকে, তো এদের কাছে ধরেন যে আপনি এই বছর দেখাবেন যে আপনি 20% গ্রো করছেন, নর্মাল হিসাবে আপনার 10%-এর বেশি হচ্ছে না। তো প্রতিটা ডিস্ট্রিবিউটরকে আপনি কি করলেন, নভেম্বর মাসে পাঠিয়ে দিলেন দ্বিগুণ করে। পাঠানোর পরে আপনি টাকা তো জানুয়ারিতে নেবেন, আপনি নভেম্বরে আপনার লাভ হিসাব করে ফেললেন, পরবর্তীতে আপনি আবার রিটার্ন আনলেন বা তাদের কাছেই থাকলো। তো এইভাবে কি করা হয়, এই বইটার প্রিন্সিপাল হচ্ছে যে এইভাবে কাজগুলো করা হয়। এখন আমরা ধরবো কিভাবে? তো এটার জন্য আমরা 4টা শব্দই মনে রাখবো। আমরা যেটা বললাম, রেভিনিউকে তারা ম্যানিপুলেশন করতে পারে, টার্নওভার সেল বেশি দেখাইতে পারে, এক্সপেন্স যেটা আছে সেটাকে কম দেখাইতে পারে, নানা প্রকার ম্যানিপুলেশন করতে পারে, অ্যাসেটটাকে বাড়িয়ে দেখাইতে পারে, এবং লাইবিলিটিটাকে লুকিয়ে দেখাইতে পারে। তো এইটার জন্য যদিও ওই বইতে আসলে কিছু হিন্ট দেওয়া আছে, সরাসরি বলা নাই। 1 নম্বরে হচ্ছে যে অডিটর ফিটা, আপনি প্রতিটা অ্যানুয়াল রিপোর্ট গত 5 বছরের অডিটর ফিটা একটু দেখার আমরা চেষ্টা করব। বিশেষত বাংলাদেশের নিয়ম হচ্ছে একটা অডিট কোম্পানি 3 বছরের বেশি অডিট করতে পারে না কোনো একটা কোম্পানিকে। তাই আমরা 5 বছরের অডিট ফিটা দেখব। যেমন ধরেন 2020 থেকে যদি আমরা দেখার চেষ্টা করি 2025, এই বছরগুলোতে আমরা একটা কোম্পানির অডিট ফি যদি দেখি যে 2020 সালে ছিল ধরলাম 10 লাখ, জাস্ট 1 লাখ আমরা ধরি, তাইলে আমাদের 1 লাখ টাকা ছিল, ধরলাম 2021-এ সেটা 1,20,000 টাকা হইল। তার মানে কি 20% বৃদ্ধি পাইছে। এখন এই বছরে কোম্পানির রেভিনিউ কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে আমরা ওইটা একটু দেখার চেষ্টা করব। যদি দেখি যে কোম্পানির রেভিনিউ বৃদ্ধি পাইছে মাত্র 5%, কিন্তু অডিটর ফি বৃদ্ধি পাইছে 20%, তো এইটা সন্দেহজনক। তারপরও 1 বছরে আমরা কিছু বলবো না, তারপরের বছরটা দেখবো যে দেখলাম যে সেখানে কত আছে, 40 দেওয়া আছে, কোম্পানির রেভিনিউ বৃদ্ধি পাইছে মাত্র হয়তো 6% বা 7%। যেমন বাংলাদেশে এই যে RFL কোম্পানিগুলো আছে দেখবেন, এটা ছাড়া প্রাণ আছে,
এদের প্রফিট কেন জানি বাড়ে না, যদিও লাভজনক কোম্পানি। তো এইরকম ভাবে আপনি 5 বছরের তার অডিট ফিটা দেখার চেষ্টা করবেন যে কোম্পানির যে রেভিনিউ বাড়ছে তার বিপরীতে অডিটর ফি বাড়ছে কিনা। তো এটা দ্বারা কি প্রকাশ পায়, ধরেন মানুষের সাইকোলজি, ধরেন যে আপনি 1 কোটি টাকা লাভ করছেন, 1 CR লাভ করছেন। এখন আপনি অডিটরকে বললেন যে ভাই আমি 50 লাখ টাকাই লাভ দেখাবো, 50 লাখ টাকা আমি মেরে দিব, যেটা মেরে দেয়। এখন অডিটর সাহেব আপনারে কি বলবে যে ঠিক আছে 50 লাখ আমি আপনারে অ্যাডজাস্ট করে দিব, আমারে 10 লাখ দিতে হবে, আমারে 5% হিসাবে 10% দিতে হবে, অথবা ভালো অডিটর হইলে 15 লাখও চাইতে পারে। তাইলে মালিকের কাছে গেল 35 লাখ, আর 15 লাখ যাবে কার কাছে, অডিটরের কাছে। এখন এই 15 লাখ তো সে ডকুমেন্টের মাধ্যমে নিবে। তো তখন গিয়ে আমরা তার, যখন আপনি ধারাবাহিক 4-5 বছরের তার অডিট ফিটা দেখবেন, তখন আপনি দেখতে পারবেন যে মাত্রা অতিরিক্ত ভাবে অডিটর ফিটা বৃদ্ধি পাচ্ছে। যেখানে 1 লাখ ছিল 1.5 লাখ হয়ে গেছে, 1.5 লাখ ছিল 3 লাখ হয়ে গেছে। এই জিনিসটা একটা সিম্পল হইতে পারে, এইটা একটু দেখার চেষ্টা করবেন। পাশাপাশি যদি ওই অডিটররা অন্য কোনো সমমানের কোম্পানি যদি অডিট করে, সেখানে ফি কত নিচ্ছে ভালো কোম্পানিগুলা, একটা মনে রাখবেন অডিট ফিটা নানা বিষয়ের উপর নির্ভর করে। তো এই জন্য আমরা সেম কোম্পানির গত প্রয়োজনে 10 বছরের অডিট ফিটা দেখব, আর সেম অন্য যদি পিআর কোম্পানি থাকে সেগুলোরও অডিট রিপোর্ট দেখে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো। তাইলে এইটা আমাদের একটা জিনিস কিন্তু হইতে পারে। এরপরে যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে এই অপারেশনাল ক্যাশ ফ্লো যেটাকে আমরা বলি, অর্থাৎ অপারেশন থেকে যে টাকাটা আসে স্ল্যাশ সে যে প্রকৃতপক্ষে নেট ইনকাম যেটা দেখাইছে, ইনকাম। কারণ দেখেন আপনি কাগজে দেখাইতে পারেন, কিন্তু টাকাটা তো আপনার ব্যাংকে আসতে হবে। যদি আপনি ভুয়া বিক্রি দেখান, আপনি টাকাও কিন্তু ঢালতে পারবেন না সহজভাবে। ওটাও ম্যানিপুলেশন করা যায়, নর্মালি করতে পারে না, করলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। তো এইটা অন্তত আপনি দেখবেন যে যাতে 70% থাকে। তার মানে কোম্পানি যদি প্রকৃত অর্থেই বিক্রি বৃদ্ধি করে বাড়ায়, তাইলে 100 টাকার মধ্যে তার 30 টাকা মাঠে বাকি থাকতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি দেখেন যে কোম্পানি বিক্রি বাড়ছে, লাভ বাড়ছে, কিন্তু অপারেশনাল ক্যাশ ফ্লোটা 50%-এর নিচে নেমে গেছে, তার মানে এখানে সম্পূর্ণ ম্যানিপুলেশনটা দেওয়া আছে। মানে এই কোম্পানির এগুলো বিশ্বাস করা যাবে না। এইটা আরেকটা আপনার একদম যেটা বলবো যে এটা হচ্ছে কার্যকরী আর একটা দিক। দেখুন এটা আপনি কোথায় পাবেন, আপনি অ্যানুয়াল রিপোর্ট থেকে দেখতে পারেন, অথবা fiscal.ai ওয়েবসাইটে গিয়ে অপারেশনাল ক্যাশ ফ্লো স্ল্যাশ নেট ইনকাম আপনি যে কোম্পানিগুলোর মাইনাস থাকবে ওগুলো আপনি বাদ দিয়ে দিবেন। এরপরে যেটা সেটা দেখবেন যে আপনি যে শেয়ার প্রতি তার ফ্রি ক্যাশ ফ্লোটা কত আছে, শেয়ার প্রতি তার ফ্রি ক্যাশ ফ্লোটা কত আছে সেটা আপনি একটু দেখার চেষ্টা করবেন। নর্মালি আমরা তো বাজারে প্রাইসটা দেখি, কিন্তু যারা প্রকৃত অর্থে বিনিয়োগ করে তারা প্রাইস কিন্তু দেখে না, তারা দেখে ভ্যালুয়েশন দেখে, কোম্পানিটা শেয়ারটার কি অবস্থা, কোম্পানির ব্যবসাপাতির কি অবস্থা, লাভে বিক্রি করে না সে লসে বিক্রি করে। তবে একটা জিনিস আপনাদেরকে আমরা বলতে পারি, বাংলাদেশের শেয়ার বাজারে যে বিদেশি যে কোম্পানিগুলো আছে মোটামুটি 13টার মতো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, মোটামুটি আপনি এগুলার ব্যালেন্স শিটকে কিছুটা বিশ্বাস করতে পারেন, মানে 90% বিশ্বাস করতে পারেন, তারপরও 10% থাকতেই পারে। আর এই যে কোনো কোম্পানি হোক, যদি আপনি দেখেন যে তার ROE রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি আছে 15%-এর উপরে আছে গত 10 বছরে, এই হারে আছে। পাশাপাশি প্রতি বছর তার ইপিএসটা 10% করে বৃদ্ধি পাচ্ছে, আর ডিভিডেন্ডটাও 10% বৃদ্ধি পাচ্ছে। যদি এই তিনটা ক্রাইটেরিয়া কোনো একটা কোম্পানি যদি ফুলফিল করে, আপনি মোটামুটি 90% তার ব্যালেন্স শিটকে বিশ্বাস করতে পারেন। তাইলে এই তিনটা জিনিস, 15% করে সে ইনকাম করতেছে, তার ইপিএসটা প্রতি বছর 10% করে বাড়তেছে, সে 10% করে ডিভিডেন্ডটাও কমপক্ষে বাড়াচ্ছে। এই জিনিসটা যদি, এই তিনটা লাইনও যদি আপনি দেখেন, তাহলে ওর ব্যালেন্স শিটটা আপনি কি করতে পারবেন, বিশ্বাস কিন্তু করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। আর আপনি যদি অডিট রিপোর্ট পড়তে পারেন, তখন ওই অডিটর সাহেবরা নর্মালি কি করে 4 প্রকারের বিভিন্ন মতামত দিয়ে থাকে, 4 প্রকারের মতামত দিয়ে থাকে অডিটর সাহেবরা। আনকোয়ালিফাইড মানে 100% সবকিছু ঠিক আছে, কোম্পানিতে কোনো সমস্যা নাই। কোয়ালিফাইড মানে যে কোনো একটা জিনিস সে হাইলাইট করে দিবে, এটা সমস্যা, এটা বাদে বাকি সবকিছু ঠিক আছে। তাইলে আনকোয়ালিফাইড আর কোয়ালিফাইড।
আপনি দেখবেন যে তার হেডিংটা কি দিয়েছে। যদি আনকোয়ালিফাইড থাকে তাহলে ওকে। এটা ছাড়াও তারপরেও বিভিন্ন ভালো এডিটররা নিজেদের যত প্রকারই ঘুষ খাক সমস্ত কিছু বলার পরেও তারা ওই মতামতের মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়ে দেয় যে এই কোম্পানিটার ব্যাপারে তার মতামতটা কি। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। যেমন দেখবেন যে বাংলাদেশে কিছু কোম্পানি আছে, যেমন যে ডিভিডেন্ডগুলো মানুষ নানা প্রকার কারণবশত আনক্লেইম থাকে, এগুলা নিয়ম হচ্ছে 3 বছর পর্যন্ত যদি এগুলা দাবি না করা হয় পরে এগুলা জমা করতে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্দিষ্ট জায়গায়। তো কিছু কোম্পানি সেটা জমা করে না। কিছু কোম্পানি দেখা যায় এমন জায়গায় বিনিয়োগ করছে, বিনিয়োগের বিপরীতে তার কাছে কোনো ডকুমেন্ট নাই, মুখে সে বলতেছে আমি এত টাকা বিনিয়োগ করছি, তার কাছে কোনো ডকুমেন্ট নাই, থাকলেও ফটোকপি আছে, স্ট্যান্ডার্ড মান অনুযায়ী না। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, কোম্পানিগুলার প্রতারণা কিছুটা ধারণা করতে পারবো। কিন্তু যদি ওই যে আরো 15%, 10% ইপিএস ডিভিডেন্ড গুলো 10% যদি থাকে, তাইলে আপনি বলতে পারেন যে বড় রকমের তেমন কোনো তার কাছে ওই রকম প্রতারণা নাই। তারপরও প্রতারণা থাকতে পারে। গত 200-400 বছরে বিভিন্ন ভালো কোম্পানিও বিভিন্ন রকম ভাবে প্রতারণা কিন্তু করেছে। ব্যালেন্স শিটকে ভালো দেখিয়েছে, লোন নিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তার ব্যালেন্স শিট ভালো ছিল না। তো এই জন্য আমরা যে পোর্টফোলিওগুলো বানাবো, কমপক্ষে 10টা শেয়ার রাখবেন, প্রতিটা শেয়ারে 10% করে আপনি শেয়ার কিনবেন। তাহলে যদি একটা দুইটা কোম্পানি আগামী 10-15 বছরে বন্ধও হয়ে যায়, আপনার কোনো টেনশন নাই, বাকি 8টা কোম্পানি আপনাকে সেই পরিমাণ দিবে। এখন বলবেন যে ভাই কোন কোম্পানি কিনবো? আসলে বাংলাদেশের বাজারে আপনি যদি বিনিয়োগ করার মতো 20টা কোম্পানিও খুঁজে পাবেন না দীর্ঘমেয়াদের জন্য। আর বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি আমরা যেটা বললাম, তাদের যে বাৎসরিক ইনকাম আর ওইটা 5%, 6%, 10%-এর কমে। গোটা কোম্পানিটা বন্ধ করে দিয়ে আমরা বলি যে এটা সঞ্চয়পত্র ক্রয় করলে আরো ভালো পাওয়া যাবে। তবে এই আরেক প্রকারের যে প্রতারণাটা করতে পারে, যেটা প্রকাশ্য লিগালি প্রতারণা যেমন করে, লিগালি 2 নম্বরই যেমন করে, তার প্রকৃত উদাহরণ হচ্ছে যে এটা বলতে পারেন যে এসিআই কোম্পানি। এই কোম্পানিটা যদি আপনি দেখার চেষ্টা করেন, আপনি অবাক যাবেন, এই বেচারা এমন কোনো আর্ট সেক্টর নাই যেখানে সে কোম্পানি খুলে নেই। ফার্মাসিউটিক্যাল, এসিআই সল্ট, স্কিন কেয়ার, কিচেন কেয়ার, ফেব্রিক, সারফেস, হার্বাল, মানে এমন কোনো জিনিস নাই। এইগুলা করার জন্য সে দেখেন এসিআই ফর্মুলেশন, এসিআই লজিস্টিক, এসিআই পিওর ফ্লোয়ার, ফুড, সল্ট, মোটর, মানে হার্বাল, বায়োকেমিস্ট, এটা ছাড়া অ্যাগ্রো, এডিবল অয়েল, হেলথ কেয়ার, ট্রেডস, বায়োটিক, মেরিন, মানে এমন কোনো আর সেক্টর নাই 20টার উপরে সে সাবসিডারি কোম্পানি খুলে বসে আছে, খুবই ছোট ছোট মূলধনের। বলবেন যে ভাই এটা তো ভালো দিক। কথাটা হচ্ছে যে মূল কোম্পানি, তার মূল যে ব্যবসা, সেটার মধ্যে যদি ভালো মনোযোগ দিত, কোম্পানিটা কিন্তু ভালো করতো। আর এগুলো প্রতিটা যদি পৃথক পৃথক শেয়ার বাজারে আসতো আরো ভালো করতো। এখন এই সবগুলার 18-19টার দেখবেন যে আপনি সিইও ওই একই জন, ম্যানেজিং ডাইরেক্টর একই জন, বোর্ড অফ ডাইরেক্টর একই জন। বোর্ড অফ ডাইরেক্টররা সিটিং ফি পায়, এই যে সিইও ওরা বেতন পায়। তার মানে এই কোম্পানিটার যে ভদ্রলোক সাহেব মালিকরা আসতেন, এরা নিজেরা সাবসিডারি কোম্পানি খুলে প্রতি মাসে 50-60 লাখ টাকা বেতন হিসাবে নিয়ে যাচ্ছেন, সিটিং ফি হিসাবে নিয়ে যাচ্ছেন। কিন্তু প্রকৃত অর্থে টোটাল শেয়ার হোল্ডারদেরকে যে মুনাফা বেনিফিট দেওয়ার কথা তারা কিন্তু দিচ্ছেন না, মাইনাসে আছেন, দিতে পারতেছেন না। তো তাইলে এইরকম কোম্পানিগুলাকে যদি দেখেন কোনো কোম্পানির সাবসিডারি বেশি, আর সাবসিডারি যদি তার সমগোত্রীয় ব্যবসা হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমগোত্রীয়র বাইরে সে ব্যবসা করতেছে, নিজ ব্যবসার মধ্যে তার লাভ নাই, তাহলে বুঝবেন যে সেখানে ওই কোম্পানিটা থেকে আপনি 10 হাত দূরে থাকবেন। বাজারে কোম্পানির কোনো অভাব নাই, আপনার 20টা-30টা কোম্পানিতে বিনিয়োগ করার কোনো দরকার নাই, আপনি 10টা কোম্পানি পাইলেই যথেষ্ট, ওই 10টাতে বিনিয়োগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।